প্রথম আমি সংসদ সদস্য হয়েছি, এই প্রথম আমি মন্ত্রী হয়েছি। এর আগে আমি আ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলাম। আমি রাজনীতির নিজেকে একজন কর্মী মনে করি এবং রাজনীতি আমার কাছে ক্ষমতা নয়, দায়িত্ব। আর জনপ্রতিনিধি মানে হচ্ছে সেবা এবং জবাবদিহিতা। আমি মন্ত্রী হিসাবে যখন শপথ নিলাম, তখন আমার মনে হচ্ছিল যে আমি এর আগে যখন শপথ নিয়েছি, তখন আমি একটি নির্দিষ্ট এলাকার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নিয়েছি। মন্ত্রী হওয়ার পরও মনে হলো যে আমি সারা বাংলাদেশের একটি অংশ। সুতরাং আমাকে সারা বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে হবে এবং আমাকে আমার কর্মের মাধ্যমেই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে স্বপ্নের বাংলাদেশ করার যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, সেই বাংলাদেশটিকে বাস্তবায়ন করে বাংলাদেশের উন্নয়নের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে। আমি এই এলাকারই সন্তান। এই এলাকায় আমি ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে বেড়ে উঠেছি। যে বাসায় আমি কথা বলছি, এই বাসায় আমার জন্ম, এই বাসায় থেকে আমার বেড়ে ওঠা। আমার স্কুল, কলেজ প্রতিটি এই রাস্তা দিয়েই, এই পথ দিয়ে আমি হেঁটে, হেঁটে বড় হয়েছি। আর আমি এই এলাকার রাজনৈতিকভাবেও ৩৮ বছর যাবৎ এই এলাকার রাজনীতির সম্পৃক্ত। আমি একসময় এই বাসও মাদারটেক এই ওয়ার্ডেরও ছাত্রদলের সভাপতি ছিলাম। বৃহত্তর সবুজবাগ থানা, যখন সবুজবাগ, খিলগাঁও, মুগদা, রামপুর একটা থানা ছিল, সেই থানা ছাত্রদলে আমি সাংগঠনিক সম্পাদক, সভাপতি দায়িত্ব পালন করেছি। এরপরতে মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক, আহ্বায়কের দায়িত্ব পালন করেছি। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত প্রথম যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছি। বর্তমানে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্যের দায়িত্ব পালন করছি। এই এলাকার যারা এই এলাকায় বসবাস করেন সবাই আমার প্রতিবেশী। তাদের সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক রয়েছে এবং এই এলাকার মানুষও আমাকে তাদের ঘরের সন্তান মনে করে। এই এলাকার মানুষের যে দুঃখ দুর্দশা, তার আমিও একটি অংশ। কারণ হচ্ছে আমি এই এলাকায় বড় হয়েছি। সুতরাং এই এলাকার মানুষ মনে করে যে আমি শুধুমাত্র তাদের একজন জনপ্রতিনিধি না। আমি তাদেরই একজন সন্তান, তাদের একজন ভাই, তাদের একজন সহযোদ্ধা এবং তারা চায় আগামী দিনে আমরা সকলেই মিলে ঐক্যবদ্ধভাবেই একসঙ্গে কাজ করি। আমি যখন এই এলাকার ভোটের মাধ্যমে সংসদে নির্বাচিত হয়েছি, তখন আমি মনে করি যে ঢাকা নয়, সকলেই আমাকে সকলের আমি সংসদ সদস্য। সুতরাং যে কাজটি করলে আমাদের এলাকার উন্নয়ন, সেই কাজটি আমার করা। আমরা আসলে বলি যেটি ঢাকার নির্বাচন আগেও বলেছি, এখনও বলছি, আমরা ঢাকা নয়, আসলে নাগরিক সুবিধা বঞ্চিত একটি এলাকা। আমাদের এই বৃহৎ এলাকায় শুধুমাত্র মুগদা হাসপাতাল, একটি হাসপাতালই রয়েছে, মুগদা জেনারেল হাসপাতাল। সেটিও বিএনপি সময় করা হয়েছিল। এর পরবর্তীতে এই এলাকায় কোনো হাসপাতাল করা হয়নি। এই হাসপাতালটিকে আমরা ৫০০ শয্যার থেকে ১,০০০ শয্যায় উন্নীত করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আমাদের বিএনপির চেয়ারম্যান এবং বর্তমান প্রাইম মিনিস্টার নবনির্বাচিত, তিনিও বলেছেন যে তিনি এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাঘব করার পাশে থাকবেন। আমরা অচিরেই চেষ্টা করছি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য। আমরা এই হাসপাতালকে ৫০০ শয্যা থেকে ১,০০০ শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল উন্নীত করতে চাচ্ছি। দ্বিতীয় হচ্ছে যে আমাদের এই এলাকায় এখনও যেই ওয়ার্ডগুলি, ইউনিয়নগুলি ওয়ার্ডে পরিণত হয়েছে, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৫, এইগুলি এখনও অনেক জায়গায় বাঁশের সাঁকো রয়েছে এবং সেই সাঁকোগুলি অনেক লম্বা এবং কোনোটির উচ্চতা ৪-৫ তলা সমান। মানে আপনি দেখলেও অবাক হবেন যে এখনও সিটি কর্পোরেশন এত বৃহৎ বৃহৎ সাঁকো রয়েছে, মানুষ সাঁকো দিয়ে পারাপার করে। এখনও অনেক রাস্তাঘাট রয়েছে যেখানে আপনার সাইকেল দিয়েও যেতে পারবে না, হেঁটে যাওয়া অনেক ক্ষেত্রে কষ্টকর হয়ে যায়। আমরা চাচ্ছি সিটি কর্পোরেশনের মাধ্যমে সেই এলাকাগুলি ব্যাপক উন্নয়ন করার জন্য, রাস্তাঘাটের উন্নয়ন করার জন্য। আমরা চাচ্ছি যে আমাদের এই যে খালগুলি, জিলানি খাল এবং মান্ডা খাল, এগুলি অনেকটা অবৈধভাবে দখল করা হয়েছে। এই খালগুলিকে পুনরুদ্ধার করার জন্য এই ব্যাপারটা আমি ক্যাবিনেট মিটিংয়েও উল্লেখ করেছি। আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার তারেক রহমান এই গুলি পুনরুদ্ধার করার জন্য এবং খাল খননের জন্য তিনি ইতিমধ্যে ৩টি মন্ত্রণালয়কে নির্দেশনাও দিয়েছেন। তারা অচিরেই আসবেন। সিটি কর্পোরেশন মানে এলজিইডি মন্ত্রণালয়ের দায়িত্ব যে মন্ত্রী রয়েছেন এবং সিটি কর্পোরেশন নবনির্বাচিত যে জেলা বর্তমান যে প্রশাসক রয়েছে সিটি কর্পোরেশন প্রশাসক এবং অন্যান্য মন্ত্রী, যারা পানি সম্পদ মন্ত্রী, এলজিইডি অন্য সহকারে একটি টিম অচিরে আসবেন এটি পরিদর্শনের জন্য। সুতরাং
এটি হলে যেমনিভাবে আমাদের খালটি পুনরুদ্ধার হবে, তেমনিভাবে মশার প্রচুর উপদ্রব রয়েছে, সে থেকে আমরা উদ্ধার করতে পারবো। আমরা চাচ্ছি যে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করেই কাজগুলি স্বাস্থ্য মন্ত্রণালয় সমন্বয় করে মুগ্ধ হাসপাতাল থেকে 500 থেকে 1000 করা, সিটি কর্পোরেশন রাস্তাঘাটের উন্নয়ন করা, তারপরে এলজিডির সাথে এবং সিটি কর সমন্বয় করে খালগুলি পুনরুদ্ধার করা। এছাড়া আমরা চাচ্ছি যে আমাদের এই এলাকায় অনেক কিছু মাঠ-টাঠ দরকার, খেলার ব্যবস্থা, সেই মাঠগুলি ব্যবস্থা করা। আমাদের এলাকায় কিছু কবরস্থানের প্রয়োজন, সেগুলি শিক্ষা প্রতিষ্ঠানের আরও উন্নয়ন করা প্রয়োজন। আমরা প্রতিটি সেক্টর নিয়ে কাজ করার চেষ্টা করছি, মন্ত্রণালয়গুলির সাথে সমন্বয় করার চেষ্টা করছি। আসলে আমরা তো মাত্র শপথ নিলাম, মানে মন্ত্রিসভায় আসছি 4 দিন হয়েছে। আমরা এখনও মানে ওইভাবে কাজ শুরু করা যাচ্ছে না, বাট আমরা আমাদের কাজগুলি ঠিক এই সবার সাথে সমন্বয় করে কাজগুলি শুরু করার চেষ্টা করছি। আর এই এলাকায় যেহেতু আমি ছোটোবেলার থেকেই এই এলাকায়, আমার জন্মের পর থেকে বেড়ে উঠেছি এই এলাকায়, এবং এমপি বলেন, মন্ত্রী বলেন, আমি এই এলাকায় আছি। সুতরাং এই এলাকার মানুষ আমাকে, আপনি নামাজের পরে আসলে দেখবেন যে আমার বাসায় শত শত মানুষ উপস্থিত থাকে, এবং রাত্রে 12টা-1টা পর্যন্ত আমি মানুষের সাথে প্রতিদিনের শেষ ব্যক্তিটা পর্যন্ত আমি দেখা করি। মানে আমার বাসায় যদি 300 মানুষ আসে, 500 মানুষ আসে, যে শেষ মানুষটা যে থাকে তার সাথে দেখা করেই আমি তারপরে ঘুমাতে যাই। সুতরাং আমি এবং এই এলাকার মধ্যে এখানেই আছি। সুতরাং মানুষের দুঃখ দুর্দশাগুলি তো আমি মনে করি আমারও দুঃখ দুর্দশা। সুতরাং তাদের দুঃখ দুর্দশা যদি দূর হয়, আমি মনে করি যে এলাকার সন্তান হিসেবে তাদের সেই আসার জায়গাটা আমি পূর্ণ করতে পারবো ইনশাল্লাহ। আমি তো পরিবারের সবার ছোট ছেলে আর কি। আমার পরিবারে আমার ভাই, বোন, ভাগনা, ভাগ্নি, ভাস্তি সবাই আসলে, আমি সবার ছোট ছেলে। হ্যাঁ? তো সুতরাং আমাদের পরিবারের সবাই ব্যক্তি জীবনে তারা প্রতিষ্ঠিত। হ্যাঁ? এখানে আমার এই রাজনৈতিক দিকে তারা বিভিন্নভাবে সহযোগিতা করে, হ্যাঁ? কিন্তু তারা রাজনীতির থেকে কোনো কিছু, বা তারা চেষ্টা করে যে আমার যাতে সুনামটা অক্ষুণ্ণ থাকে, তারা সবসময় চেষ্টা করে যে আমাকে উপদেশ দেয় যে যে কাজটা করলে আমার বা পরিবারের মান থাকবে বা আমার সম্মান থাকবে, মানুষ আমাকে ভালো বলবে সেটা। আসলে আমি এই নির্বাচনের সময় সব জায়গায় যেই বলেছি যে আমি দীর্ঘ 55 বছর এই এলাকায় বেড়ে উঠেছি, আমার 38 বছর রাজনীতি জড়িত। বিগত দিনে আমার কাজকর্মে যদি এলাকার লোক আমাকে, বা প্রতিবেশী বা এলাকার যারা আমাকে চিনে, রাজনৈতিক সামাজিক ব্যক্তিগত, তারা যদি আমাকে খারাপ বলে, আমি একমাত্র লোক তাহলে বলছে যে তাহলে আমাকে ভোট দিয়েন না। হ্যাঁ? কারণ হচ্ছে আমি দীর্ঘ অনেক বছর যেখানে বেড়ে উঠেছি। আমি চেষ্টা করেছি পিছনে যাতে মানুষ আমাকে ভালো বলে। সুতরাং আগামী দিনেও আমার চেষ্টা থাকবে যে আমি যাতে এই এলাকার মানুষ বলে যে আমি এই এলাকার উন্নয়নের জন্য আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। আমার একজন পূর্ণমন্ত্রী রয়েছেন, আবার 2 জন প্রতিমন্ত্রী আমরা। তা আমাদের আসলে 3টি মন্ত্রণালয় রয়েছে, রেল, আ যোগাযোগ ও সেতু এবং নৌপরিবহন। আমরা আপাতত 3 জন মিলেই কাজগুলি করছি। আমরা আপাতত সবগুলি মন্ত্রণালয়ের সাথে এবং বিভিন্ন অধিদপ্তরের সাথে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের যে উপবিভাগ রয়েছে তাদের সাথে আমরা কথাবার্তা বলছি, এবং আমরা মূল চেষ্টা করছি যে আগামী ঈদে মানুষের যাতে 3টি জায়গায়, সড়ক, রেল এবং নৌ, এই 3 পথে যাতে মানুষ নিরাপদে এবং নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, এবং ঈদটা যাতে সবাই শান্তিপূর্ণ এবং স্বাচ্ছন্দ্যে এবং আরামদায়ক হয় এবং নিরাপদ থাকে, সেই কাজটি আমরা অগ্রাধিকারভাবে করছি। সাথে সাথে বিভিন্ন মন্ত্রণালয়ের যে সকল কাজকর্ম যে অগ্রগতি, সেগুলি সম্বন্ধে জানতে চাচ্ছি, বা আগামী দিনে মন্ত্রণালয়কে কী ধরনের বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যে কী কাজকর্ম রয়েছে, বা কোন কাজগুলি করলে দেশের মানুষ বেশি উপকৃত হবে, দেশ উন্নয়নের দিকে ধাবিত হবে, সেই কাজগুলি নিয়ে আমরা আলোচনা করছি, জানছি, এবং সেগুলি অগ্রগতির সম্বন্ধে আমরা কাজ করছি। যে আমার যা মন্ত্রণালয় রয়েছে, সাধারণ মানুষের সবগুলির সাথে সরাসরি সম্পর্ক রয়েছে। যেমন যে রেলে আমরা চড়ি, সেই রেলে বাংলাদেশে একেবারে মানে প্রতিটি সাধারণ মানুষই সেই রেলকে একটা আস্থার জায়গা মনে করে। যেইসব আমরা তো বাসে যে বাসগুলিতে চড়ে, এগুলি সাধারণ মানুষই চলাফেরা করে, লঞ্চগুলিতে সাধারণ মানুষই চলাফেরা করে। সুতরাং আমি মনে করি যে আমার সাথে, আমি যেই মন্ত্রণালয়গুলির সাথে সম্পৃক্ত, সেখানে প্রতিটির সাথে সাধারণ মানুষের মানে নির্বিচ্ছিন্ন সম্পর্ক রয়েছে। দেখুন, আপনারা যেমনি শুনেছেন আমিও তেমনিভাবে শুনেছি। আমরা নেওয়ার পরে এর পর্যন্ত রেলের আমরা সচিব সহকারে, ডিজি সহকারে, রেলের বিভিন্ন আঞ্চলিক ভিত্তিতে যা অঞ্চল প্রধান যারা রয়েছেন, বিভাগীয় প্রধান, তাদের সবাইকে নিয়ে আমরা বসেছিলাম। হ্যাঁ? আমরা আবার বসে আমরা রেলের আসলে এই যে লোকসান হচ্ছে, কোন কোন সেক্টরে কীভাবে লোকসান হচ্ছে, কেন এই লোকসানগুলি দীর্ঘমেয়াদী হচ্ছে, এগুলি আমরা
নিয়ে আলোচনা করব, আলোচনা করে এই খাতগুলি চিহ্নিত করে এগুলি থেকে কীভাবে উত্তরণ করা যায় সেই বিষয়গুলিও নিয়েও আমরা কাজ করব। এখন আসলে কি বাস্তবতার সাথে যদি আপনি বাজেটকে সমন্বয় করা যায় এবং আমাদের এখানে যেমনি বাস্তবতার আলোকে বাজেটটা প্রণয়ন করা প্রয়োজন, তেমনি হচ্ছে যে আমাদের আবহাওয়াটার দিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা এখন বৃষ্টির দিনে আমাদের কয়েক মাস কাজ করা যায় না। সেই জিনিসটা আমাকে মনে রাখতে হবে। আমাদের হচ্ছে আসলে পরিবেশ প্রকৃতি এবং পরিবেশ প্রকৃতির সাথে মিল রেখে এবং বাজেটের সাথে বাস্তবতার মিল রেখে যদি আমরা কাজ করতে পারি, সমন্বয় করতে পারি, তাহলে মনে হয় বেশি এগোনো যাবে। আমাদের যেমনিভাবে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে, তেমনিভাবে আমাদের আন্তঃমন্ত্রণালয়েরও সমন্বয়হীনতা রয়েছে। আমি এই ৩-৪ দিন কাজকর্ম করতে যেয়ে এটি লক্ষ্য করেছি। সেই ক্ষেত্রে হচ্ছে যে আন্তঃমন্ত্রণালয়ের যেটি দেখা যায় যে আমাদের অনেক ক্ষেত্রে যেসব মন্ত্রণালয়ে সিভিল ওয়ার্ক এবং ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক ওয়ার্ক হয়, সেইখানে দেখা যাচ্ছে যে এবং আলাদা আলাদা ভাবে তারা সমন্বয়ের অভাব রয়েছে। যে কারণে দেখা যায় যে একটি কিছু নির্মাণ করার পরে সেটি বাস্তবায়নের জন্য যে কাজগুলি করার প্রয়োজন সেগুলি করতে আরও অনেক সময় ক্ষেপণ করা হয়। যে কারণে অনেক ক্ষেত্রে যে অবকাঠামো বা উন্নয়ন করা হয় বা আমরা যে কাজটি দেখা যায় যে আমাদের ওটার জন্য যা বাকি যে লজিস্টিক্স সাপোর্ট দরকার সেগুলি বাস্তবায়ন হতে মাঝখানে একটা সময়, এর মধ্যে তার স্থায়িত্ব অনেকটা কমে যায় এবং ওইখানে রক্ষণাবেক্ষণের একটা সমন্বয়হীনতা রয়েছে। তো এই জায়গায় আন্তঃমন্ত্রণালয় সমন্বয়টা প্রয়োজন। এটি আমার কাছে খুব জরুরি মনে হয়েছে। আমি আসলে দুইভাবে সময়টা সমন্বয় করার চেষ্টা করি। যদিও এখন রোজার মাস, সেই ক্ষেত্রে হয়তোবা একটু মানে আমার তো আসলে মন্ত্রণালয়ে থাকবো হচ্ছে প্রায় আমি দেখা যাবে বিকেল পর্যন্ত। তা বিকেলের পরে আমি কোথায় আসবো? আমি এই এলাকাতেই তো ফিরে আসবো। তাহলে আমি আসলে মাগরিবের পর থেকে একেবারে রাত্রে 11টা পর্যন্ত যদি আমি প্রায় 4-5 ঘন্টা আমি পাচ্ছি যে এই এলাকায় থাকতে। তা আমার এলাকাটার মধ্যে যেহেতু সবার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং সবার আমার নাম্বারে কিন্তু আমি সারাদিনই ফোন করলে আমি যদি ফোন ধরতেও না পারি ফোন ব্যাক করি। এটা আমার অভ্যাস। হ্যাঁ, আমি দিনে অন্তত 50টা ফোন ব্যাক করি। এই যে এখনও আমি যে ফোনগুলি আসতেছে আপনার সাথে কথা বলতেছি, এগুলি আমি নামাজের পরে এসে কিন্তু সব ফোন আবার ব্যাক করব। মানে এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাসটা আছে। তা যে কারণে আসলে মানুষ আমাকে এই সমন্বয়টা আমার জন্য খুব কষ্টকর ব্যাপার না। আমি যদি এই এলাকার বাইরে থাকতাম, হ্যাঁ, আস্তে আস্তেই অনেক সমন্বয় হয়ে যায়। আমি যখন খিলগাঁও রেলগেট পার হই, তো তারপরেই সমন্বয় হওয়া শুরু হয়। কারণ আমার তো মানুষ দেখতেই থাকে আর আমি চলাফেরা করতেই থাকি। আর আমার জীবনযাপন খুব মানে সাদাসিধা জীবনযাপন। সেজন্য মানুষকে পেতে বা সমন্বয়টা করা আমার জন্য খুব কষ্টকর হয় না। দিনের বেলায় যখন আমি যাই, তখনও মানুষ গেটেই, কারণ এই গেট দিতে বেরোই। যারা আসে তাদের সাথে দেখা হচ্ছে। তারপরে আমি নিজে নিজে বিভিন্ন জায়গায় চলে যাই। মনে করছে তাদের এলাকার ছেলে, তারা অনেক দায়িত্ব পেয়েছে এবং তারা সবসময় আমার জন্য দোয়া করে যাতে আমি অতীতে এই নির্বাচন করার আগ পর্যন্ত আমার যে সুনামটুকু ছিল, তারা চিন্তিত যে আমার এই সুনামটুকু যাতে আমি ধরে রাখতে পারি এবং তারা আমার জন্য দোয়া করে যে আমি যাতে এই সুনামটুকু নিয়েই আমি যাতে আমার বাকি জীবনের পথটা চলতে পারি। আমি এই এলাকার সন্তান, এই এলাকায় বেড়ে উঠেছি। এই এলাকার যারা আমার প্রতিবেশী রয়েছেন, এই এলাকার বাসী সবার সাথে আপনাদের সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক। আপনারা যে বিশ্বাস এবং আস্থা নিয়ে আমাকে ভোট দিয়েছেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছি। আমি এখন সকলের শুধু আমাকে যারা ভোট দিয়েছে তারা না, আমি সকলের সংসদ সদস্য। সুতরাং সকলের আশা আকাঙ্ক্ষা এবং যাতে আমি রক্ষা করতে পারি। আমি নির্বাচনের আগেও যেই কথাটি বলেছি যে এই এলাকাকে যাতে আমি নিরাপদ, আমি যাতে একটা সম্প্রীতির, একটি মানবিক, একটা উন্নয়নের ঢাকানয় করতে পারি এবং এই এলাকার উন্নয়নের জন্য যাতে আমি সর্বাত্মক চেষ্টা করে এই এলাকার মানুষের জন্য কাজ করতে পারি। আপনারা অতীতেও আমার সাথে ছিলেন, আপনাদের সন্তানেরই পাশে ছিলেন, এলাকার ঘরের ছেলের পাশে। আগামী দিনেও আমার প্রতিটি ভালো কাজের পাশে ইনশাল্লাহ আপনারা থাকবেন। তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে এই এলাকার উন্নয়নে কাজ করে আমরা যেমনিভাবে এই এলাকার উন্নয়ন করতে পারবো, তেমনিভাবে এই দেশকেও গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি যে শুধু আমি যে এলাকায় বসবাস করব, এমপি হিসাবে আমি এলাকার সংসদ সদস্য, সেই হিসাবে এলাকার উন্নয়নে কিছু যেই জায়গাগুলি অবহেলিত রয়েছে সেই জায়গাগুলির প্রতি আমি গুরুত্ব দেওয়া থাকবে। কিন্তু আবার মন্ত্রী হিসাবে আমি সারা বাংলাদেশের মানুষের মন্ত্রী, তাই না? সেখানে আমি সারা বাংলাদেশে যে কাজটি করলে সারা বাংলাদেশের মানুষ উপকৃত হবে সেইটির আমার গুরুত্ব দিব আমি। সেই কারণেই আমি
দুটিকে দুইভাবে উপলব্ধি করি। এলাকার প্রতিনিধি হিসাবে এলাকার যে কাজটি অতি গুরুত্বপূর্ণ সেই কাজটিকে আমি অগ্রাধিকার ভিত্তিতে করব। আবার মন্ত্রী হিসাবে আমি বাংলাদেশকে যে কাজটি করলে বাংলাদেশের মানুষের বেশি উপকৃত হবে সেই কাজটি করব। কারণ আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার নবনির্বাচিত প্রধানমন্ত্রী তিনিও চান যে আমাদের যেহেতু সীমাবদ্ধতা রয়েছে, আমাদের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে আমাদের কাজগুলিকে সমন্বয় করে কাজগুলিকে বাস্তবায়ন করা। সুতরাং আমরা সেই কাজ ৩১ দফার ভিত্তিতে আমরা ইনশাল্লাহ আমরা এগিয়ে যেতে চাই। যে কোনো কাজ করতে গেলেই এখন যদি আমি খাল পুনরুদ্ধার করতে যাই, তখন তো কিছু যারা এই খাল দখল করে আছে তারা তো আমার বিপক্ষে যাবেই। আমি যখন এলাকাকে মাদকমুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতে যাচ্ছি, তখন তো এলাকায় যারা সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকের সাথে যুক্ত তারা তো আমার বিপক্ষে যেতেই পারে। কিন্তু আমি তো শপথ নিয়েছি, তাই না? আমি শপথ নিয়েছি ভালো কাজ করার জন্য। আমি শপথ নিয়েছি এই দেশকে গড়ে তোলার জন্য। আমার কথা হচ্ছে যে কাজটি করলে মানুষের উপকৃত হবে, বাংলাদেশ উপকৃত হবে, গণতন্ত্র গণতন্ত্র বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সেখানে কিছু যারা অন্যায়ের সাথে জড়িত তারা ক্ষতিগ্রস্ত হলে তো আমার কিছু আসে যায় না। আমি যখন নির্বাচন করেছি তখন আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার যারা প্রতিদ্বন্দ্বী রয়েছে তাদের ব্যাপারে আপনার মতামত কী? তা আমি তখনও বলেছি, এখনও বলছি, আমি বলেছি তারা আমার প্রতিদ্বন্দ্বী নয়, তারা আমার সহযোদ্ধা। কারণ তারা যে এলাকার যারা নির্বাচনে দাঁড়িয়েছে তারা এই এলাকার মানুষের উন্নয়ন চায়, এলাকার উন্নয়ন চায়। সুতরাং আমিও তো তাই চাই। সুতরাং তারা আমার প্রতিদ্বন্দ্বী হবে, তারা আমার সহযোদ্ধা। এখনও আমার একই কথা রয়েছে। আমি নির্বাচিত হয়ে আমি কিন্তু আমাদের যে এনসিপির জোটের যে প্রার্থী ছিল তার বাসায় গিয়েছি, তার বাবা মাকে সালাম করেছি, তাদের সাথে দেখা সাক্ষাৎ করেছি এবং তাদের বাসায় যে আমি খাওয়া দাওয়াও করেছি, হ্যাঁ, এবং উনিও আমার বাসায় এসেছেন। তারপরে আমার যার প্রার্থী ছিল সহযোদ্ধা, হ্যাঁ, ছোটো বোন তাসনিম যারা, হ্যাঁ, সেও আমাকে ফোন দিয়েছে, আমিও তাকে ফোন দিয়েছি, দেখা করতে চেয়েছি, হ্যাঁ, আমিও তাকে বলেছি যে আপনি অনুমতি দিলে আপনার বাসায় যে আমি এক কাপ চা খেতে চাই। উনি বলছে জানাবেন আমাকে। সময় দিয়েছিলেন, পরবর্তী আবার বলেছেন যে একটি অপারেশনে বিজি হয়ে গিয়েছেন, তা বলেছেন যে পরবর্তী দিনে আমাকে জানাবেন। আমি সেই অপেক্ষায় আছি, উনি যখন পারমিশন দিবেন ওনার বাসায় যাব। কারণ আমি চাই এই ঢাকা ৯কে গড়ে তুলতে, দেশকে গড়ে তুলতে। সুতরাং যারা পজিটিভ, তারাও যদি যারা চান, তাহলে আমি কেন তাদের সাথে, তাদেরকে আমি বিরোধী মনে করি না, তাদেরকে তো আমি সহযোদ্ধাই মনে করি। দেখুন, আমাদের তো আসলে সব জায়গায় কিছু না কিছু পরিবর্তন আসতেই হবে। আমরা যদি জাতীয় ইস্যুতে ঐক্যমতে আসতে পারি, হ্যাঁ, তাহলে আমাদের জন্য ভালো হবে। আমরা মানে আমাদেরকে একটি বাংলাদেশকে স্থিতিশীল রাখা, আমাদের বাংলাদেশকে গড়ে তোলা আমাদের পক্ষে সম্ভব। আমি নির্বাচনে মানুষের কাছে বলেছি যে এই ঢাকা ৯কে আমরা গড়তে চাই। ঢাকা ৯কে যেমনিভাবে আমরা নিরাপদ, মানবিক, উন্নয়ন এবং সম্প্রীতি করতে চাই, তেমনিভাবে ঢাকা ৯কে আমরা মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত করতে চাই। সুতরাং যারা ঢাকা ৯-এর মানুষের বিপক্ষে দাঁড়াবে, যারা উন্নয়নের বিপক্ষে দাঁড়াবে, যারা এই মানুষকে নিরাপত্তা দিতে বাধা হয়ে দাঁড়াবে, হ্যাঁ, তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। এবং রাজনৈতিকভাবে আমার দলেরও কেউ যদি থাকে, তাকে যেমনিভাবে রাজনৈতিক শাস্তির আওতায় আনা হবে, তেমনিভাবে তাকে আইনের আওতায় আনা হবে। সুতরাং আমরা আমাদের বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশ এবং বাংলাদেশের উন্নয়নের প্রশ্নে আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান যেমনিভাবে আপসীন ভূমিকা রয়েছে, তেমনিভাবে আমরাও ঢাকা ৯ এবং বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমরা চাই যে সবাই ভালোর সাথে থাকার জন্য। সুতরাং যা কিছু ভালো তার সাথে আমরা থাকবো, যা কিছু খারাপ তা আমরা সবাই মিলে আমরা তারকে প্রতিহত করব। আমরা আগামীর বাংলাদেশকে, যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, তার ধারাবাহিকতা আমরা রাখতে চাই। আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সবাইকে যে তারা নির্বাচনে একটি স্থিতিশীল এবং নির্বাচনে একটি শান্তিপূর্ণ পরিবেশ রেখেছে, যে কারণে ভোটাররা কেন্দ্রে আসার সুযোগ পেয়েছে এবং তারা ভোট দেওয়ার প্রতি তাদের যে স্বপ্ন ছিল, তাদের যে একটা আগ্রহ ছিল, সেটি তারা বাস্তবায়ন করতে পেরেছে। এবং এই পরিবেশটি দেওয়ার জন্য আমি নিরাপত্তা বাহিনীর সবাইকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে বলতাম যে আমরা যে একটি গণতান্ত্রিক যে দীর্ঘ সহযোদ্ধা, জুলাই আগস্ট ছাত্র জনতা গণ অভ্যুত্থান প্লাস আমাদের সহযোদ্ধাদের আত্মত্যাগ এবং শহীদ শরীফ ওসমান হাদিরা যে আত্মত্যাগ দিয়েছে, যে আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া
যিনি যে সংগ্রাম গড়েছেন, তার যে সংগ্রামী জীবন, শহীদ রাষ্ট্রপতি জিয়া আপনি কি আগামী দিনে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন ৩১ দফার ভিত্তিতে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে কি আপনি সর্বোচ্চটুকু ত্যাগ স্বীকারের মাধ্যমে বাস্তবায়ন করবেন কিনা, সেই জন্য আপনার প্রস্তুতি রয়েছে কিনা? এলাকার উন্নয়ন, ঢাকা নয়ের সংসদ সদস্য হিসাবে আর মন্ত্রী হিসেবে চাবো আগামী দিনে আমরা যাতে কোনো রকম আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে না থেকে ঊর্ধ্বে উঠে আমরা যাতে দেশকে আমাদের লক্ষ্যে, আমাদের যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ৩১ দফার আলোকে আমরা যাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশকে আমরা গড়ে তুলতে পারি।